হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। অ্যাকচুয়ালি আজকে মন মেজাজ প্রচুর খারাপ। প্রথমত বাংলাদেশে আসছে, তারপর আবার বার্সেলোনাও আসছে। মানে আজকে আসলে মন মেজাজই নাই, ঠিক আছে? আচ্ছা, হোয়াটএভার। যাক, সো ক্লাস তো ক্লাসের মতো চালাতে হবে। হোয়াটএভার, তোমরা সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, কালকে দেখতে পাচ্ছ কিনা, এইটা একটু কষ্ট করে জানাই দাও, তাহলে আমি ক্লাস শুরু করি। আজকে আমাদের লেকচার নাম্বার 11 এন্ড আজকে আমরা আমাদের যে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক যেটা আমরা করতেছিলাম, সেটার বাকি পার্টটা আজকে আমরা কমপ্লিট করব, ঠিক আছে? মোমেন্ট অফ ইনার্শিয়া আজকে আমরা কমপ্লিট করব। মোমেন্ট অফ ইনার্শিয়ার যে বাকি পার্টটা সেটা আমরা কমপ্লিট করব। সো লেট মি নো ইফ ইউ গাইস আর ওয়াচিং মি এন্ড লিসনিং টু মি প্রপারলি, একটু জানাবেন, ঠিক আছে? চলো 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 চলো, খেলে দিতেছে ওইটা না দেখে ক্লাস করতেছে। ভাই ভাই কত ভালো ভাই, বিশ্বাস করে আমার আজকে ক্লাস নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না ভাই। আজকে সব গরম ম্যাচ ভাই, সবগুলো ম্যাচ আজকে গরম, কিন্তু লাইক যাই হোক ক্লাস নেওয়া লাগবে, দ্যাটস দ্য থিং, হোয়াট এভার। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা চলো আমরা তাহলে ক্লাস শুরু করি, ঠিক আছে? লেটস স্টার্ট দ্য ক্লাস। চলো আমরা কি পড়তেছিলাম? জড়তার ভ্রামক অথবা মোমেন্ট অফ ইনার্শিয়া। জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। মনে আছে জেনারেল ফর্মুলা কি ছিল? জেনারেল ফর্মুলা কি ছিল জড়তার ভ্রামক বের করার? I is equals to mr square, ঠিক আছে? এই ফর্মুলাটা কখন অ্যাপ্লিকেবল হবে? যখন ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম হবে, তখন তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। ভাইয়া ভাইয়া যদি ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম না হয় তখন কি করব? ভাইয়া আগে ক্লাসেই বলা হয়েছিল I is equals to integration of dm r square, তখন এই হবে ফর্মুলা, ঠিক আছে? সো ঘূর্ণন অক্ষ থেকে যদি প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম হয়, যে বস্তুটা ঘুরতেছে তার প্রত্যেকটা বিন্দুর দূরত্ব যদি সেম হয়, তাহলে I is equals to mr square d হয়ে যাবে, যেখানে r টা হলো ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর লম্ব দূরত্ব, ঠিক আছে? আর যদি সেম না হয় তখন তোমার ইন্টিগ্রেশন করে বের করা লাগবে, ঠিক আছে? আমরা লাস্ট ক্লাসে বেশ কয়েকটা দেখছিলাম, আমি আরেকবার রিপিট করে লিখে দিচ্ছি ফর্মুলাগুলো। হ্যাঁ, তোমাদের মনে আছে কি না? মনে থাকলে তো খুবই ভালো, মনে করে দেখো একটু। এই যে এরকম একটা লাঠি ছিল, হ্যাঁ, যার দৈর্ঘ্য ছিল l মিটার। এই লাঠিটাকে যদি ওর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘোরানো হতো, তাহলে জড়তার ভ্রামকের ফর্মুলা কি ছিল? I is equals to ml square divided by 12, ঠিক আছে? সেকেন্ডটা কি ছিল? এই লাঠিটা, হ্যাঁ, এই লাঠিটাকে যদি ওর প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘোরানো হতো, প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘোরানো হতো, তখন জড়তার ভ্রামক কত হতো বলো তো? I is equals to ml square by 3। কেমনে পাইছিলাম এগুলা? ওই যে ইন্টিগ্রেশনের মাধ্যমে, ঠিক আছে? I is equals to integration of dm r square, এটা ছিল। এটা কি আমাদের মনে আছে নাকি নাই? আমাকে জানিয়ে দাও। এই পর্যন্ত কি তোমাদের মনে আছে কিনা? আমি এরপর থেকে শুরু করতেছি, ঠিক আছে? এই পর্যন্ত হালকা পাতলা কি আমাদের মনে আছে? আমরা পড়ছিলাম লাস্ট ক্লাসে, আমাদের কি স্মরণ হয়? বলো 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 বলো, আমাদের কি স্মরণ হয় এই পর্যন্ত? এই পর্যন্ত কি আমাদের মনে পড়ে? এই পর্যন্ত কি আমাদের মনে পড়ে ভাইরা? সবাই কি মনে করতেছে এই পর্যন্ত যে আমরা পড়ছিলাম? একটু জানাই দাও প্রমিত ভাইকে, হালকা করে একটু জানাই দাও, তাহলে আমি আগাই, ঠিক আছে? কেউ না কিছু বলে না, লাইক দিস ইজ সো প্যাথেটিক। আচ্ছা আমি বলছি ইয়েপ, ওকে নাইস। বাকিদের মনে পড়ে? কিছু না বললে আমি ধরে নিলাম মনে পড়ে, ঠিক আছে? চলো তাহলে আমরা আগে, ওকে হয়েছে? চলো লাগবে 3 নম্বরটা। 3 নম্বর আজকে আমরা কিসেরটা বের করবো? 3 নম্বরটা হলো একটা রিং এর, হ্যাঁ, একটা রিং কে আমরা ঘোরাবো, দেখবো তার জড়তার ভ্রামক কত হয়। 3 নম্বরটা কি? রিং, হ্যাঁ, রিং। রিং এর জড়তার ভ্রামক। তোমরা রিং ছিল না? ওই যে আঙুলের মধ্যে রিং করে, রিং রিং, ঠিক আছে? এই যে এরকম দেখতে, ধরো এই, হ্যাঁ। আচ্ছা বলো তো রিং এর এই মাঝখানের জায়গাটা কেমন হয়? তোমার কথা যেরকম একটা পুরুত্ব আছে হালকা পাতলা, রিং এর এই মাঝখানের জায়গাটা কেমন হয়? হলো মানে ফাঁকা, মাঝখানে রিং এর মাঝখানের জায়গা কেমন হয়? ফাঁকা, মাঝখানের জায়গাটা কিন্তু ফাঁকা, ঠিক আছে? একটা আংটির কথা চিন্তা করো, একটা আংটি, আংটি দেখতে যেরকম হয় সেরকম, ঠিক আছে? তো তোমাকে বলছে এই আংটিটাকে ওর মাঝখানের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে কি করা হলো? এমনি করে ঘোরানো হলো। এই আংটিটা মাঝখানটা কিন্তু ফাঁকা, আবার বলতেছি মাঝখানটা কি ফাঁকা, ওকে? এই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে কি করা হয়েছে? ঘোরানো হয়েছে।
প্রশ্ন করছে জড়তার ভ্রামক কত হবে। এইবার একটু খেয়াল করো, এইটার জন্য কি আমাদের এই ফর্মুলায় যাওয়ার দরকার আছে? আমি প্রশ্ন করলাম এইটার জন্য কি আমাদের এই ফর্মুলায় যাওয়ার দরকার আছে? দ্য অ্যানসার ইজ নো, এই ফর্মুলায় যাওয়ার দরকার নেই। কেন ভাইয়া? এই ফর্মুলা আমরা কখন অ্যাপ্লাই করি? যখন ঘূর্ণন কেন্দ্র হতে বস্তুর এক একটা বিন্দুর দূরত্ব এক এক রকম হয়, তখন আমরা এটা ইউজ করি। যদি ঘূর্ণন কেন্দ্র হতে যে বস্তু ঘুরতেছে তার প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম হয়, তখন এই ফর্মুলা যাওয়ার দরকার আছে? কোনো দরকার নাই ভাই। I is equals to mr square, তাই না? যদি ঘূর্ণন কেন্দ্র হতে বস্তুর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম হয়, তখন কোন ফর্মুলা ইউজ করি? I is equals to mr square। এখানে কি ঘূর্ণন কেন্দ্র হতে বস্তুর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম? ইয়েস, সেম। দেখো তো প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কত? ব্যাসার্ধের সমান না? প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কত? ব্যাসার্ধের সমান না? প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কত? ব্যাসার্ধের সমান। একটা রিংয়ের মাঝখান দিয়ে সেন্টার দিয়ে একটা অক্ষ গেছে, ঠিক আছে? সেই অক্ষ হতে রিংয়ের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি তার ব্যাসার্ধের সমান না? তাহলে যে বস্তু ঘুরতেছে তার উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর দূরত্ব যদি ঘূর্ণন কেন্দ্র হতে সেম হয়, তাহলে কোন ফর্মুলা ইউজ করব? I is equal to mr square, জেনারেল ফর্মুলা। এবং এইটাই রিং এর ভর কেন্দ্রগামী বা কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের ফর্মুলা, I is equal to mr square, সিম্পল অ্যাজ দ্যাট। কেন এটা অ্যাপ্লাই করা যাচ্ছে সরাসরি? কারণ রিং এর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব ঘূর্ণন কেন্দ্র হতে সেম। ঘূর্ণন কেন্দ্র হতে প্রত্যেকটা বিন্দুর লম্ব দূরত্ব কি? সেম। বুঝছো? একদম সোজা। ওকে ওকে, ঠিক আছে। চলো 4 নাম্বার। হ্যাঁ, দেখো এবার আমরা কি করব? একটা আয়তাকার পাত নিব। কি নিব? একটা আয়তাকার পাত নিব। চলো 4 নাম্বার দেখো, একটা আয়তাকার পাত। ওকে, আয়তাকার পাত। আচ্ছা, আয়তাকার পাতটা দেখতে কেমন? দেখো এই যে কি হবো? আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা আছে? না, গুড। চলো এখন দেখো, এইটা হলো ওর ভর কেন্দ্র। এটা কি? ভর কেন্দ্র। তোমাকে বলছে এই আয়তাকার পাতটার দৈর্ঘ্য L মিটার, প্রস্থ B মিটার। দৈর্ঘ্য কত? L মিটার, প্রস্থ কত? B মিটার। ওকে, তোমাকে বলছে এই হলো তোমার ঘূর্ণন অক্ষ। এটা কি আমাদের ঘূর্ণন অক্ষ। ঠিক আছে, এবার বলছে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এই আয়তাকার পাতটাকে ঘোরাও। যদি ঘোরানো হয় তাহলে এই আয়তাকার পাতের জড়তার ভ্রামক কত হবে? ঠিক আছে, আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। ধরো কথা এইটা, এই জিনিসটা আছে আশেপাশে। ধরো এটা, হ্যাঁ, এইটার দৈর্ঘ্য হলো L, প্রস্থ হলো B। দৈর্ঘ্য হলো L, প্রস্থ হলো B। ঠিক আছে, এই ধরো ওর ভর কেন্দ্র। এটা কি? ওর ভর কেন্দ্র। এখান দিয়ে অক্ষটা গেছে, বুঝছো? এই যে এখান দিয়ে অক্ষটা গেছে। এবার এটাকে আমরা করে ঘোরাবো, এটাকে এখানে করে ঘোরাবো, বুঝছো? আরেকবার করে। এই হলো জিনিসটা, এই হলো অবজেক্ট। ঠিক আছে, দৈর্ঘ্য L, প্রস্থ B। হ্যাঁ, এই মাঝ বরাবর অক্ষটা গেছে যে বরাবর। ঠিক আছে, এবার এটাকে আমরা করে ঘোরাবো, বুঝছো? সিম্পল। চলো এবার আমরা কি করব? জড়তার ভ্রামক বের করব। খেয়াল করো তো, বস্তুর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি ঘূর্ণন কেন্দ্র থেকে সেম? এই পয়েন্ট সবগুলো কি সমান দূরত্ব অবস্থিত? না, এক একটা এক এক রকম দূরত্ব অবস্থিত। সবগুলো তো সমান দূরত্ব অবস্থিত না। তাহলে জড়তার ভ্রামক কেমনে বের করা লাগবে? ইন্টিগ্রেশন করে। তাহলে ফর্মুলা কি হবে? I is equals to integration of dl r square। জানি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এটা হালকা করে একটু বুঝে দাও। একটু মনে করো, যখন আমরা যে লাঠিটা করছিলাম, আমরা কি করছিলাম? একটু করে কেটে নিয়েছিলাম। তো এখনো কি করব? একটু করে কাটবো, একটু। দেখো যে অল্প একটু আয়তাকার পাত আমরা কেটে নিয়েছি। ধরো যতটুকু আয়তাকার পাত আমরা কেটে নিয়েছি সেটার দৈর্ঘ্য হলো dx। যদি এখানে x লেখো, এখানেও কি লিখবা? x। আর যদি এখানে r লেখো, এখানেও লিখবা r। আমি তো x লিখলাম, তাহলে এখানে x। ঠিক আছে, মনে আছে তো? নাইস। এখন দেখো তো, এটার প্রস্থ কত? b। তো দৈর্ঘ্য যতটুকু কেটেছি সেটুকু দৈর্ঘ্য কত? dx। প্রস্থ কত? b। তো তাই না? ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? এই যে ছোট্ট অংশটা কেটে দিলাম, এই যে ছোট্ট অংশটা আমি কেটে নিচ্ছি, এটা কি 2D বস্তু, তাই না? তাহলে ওর ক্ষেত্রফল কত হবে? এই যে ছোট্ট অংশটা আমি কেটে নিচ্ছি, এটা একটা 2D অবজেক্ট না? ওর ক্ষেত্রফল কত হবে বলো তো? এই ছোট্ট অংশটার ক্ষেত্রফল কত হবে? এই ছোট অংশটার ক্ষেত্রফল, ছোট অংশটার ক্ষেত্রফল কত হবে রে? কত হবে বলো? বলো না কেন? কত হবে? dx into b। ধরে যে ছোট্ট, এই যে এটা কাটছি, কেটে এখানে রাখলাম,
এই যে এটা কেটে এখানে রাখলাম, ঠিক আছে? এইটুক কত? dx, এইটুক কত? b, তাহলে ক্ষেত্রফল কত হবে? dx ইনটু b। বুঝি কত হবে? dx ইনটু b। বুঝি কোনো সমস্যা আছে? নাই? ভেরি নাইস, দিলাম বুঝি। আচ্ছা, এখন ধরো এই ছোট্ট অংশটার ভর হলো df, বুঝে যে ছোট্ট অংশটা আমরা কাটি সেটার ভরই তুই যেখানে বসে দেখো df, মনে আছে? নাইস। এবার আমাকে একটা কথা বলো, এই পুরা বস্তুটার ক্ষেত্রফল কত? এই পুরা আয়তাকার পাত্রের ক্ষেত্রফল কত? l ইনটু b, l ইনটু b। এই পুরা ক্ষেত্রফলের ভর কত? ধরো m, পুরা ক্ষেত্রফলের ভর কত? m। তাহলে বলো তো এই ছোট্ট অংশটার ভর কত হবে? এত ক্ষেত্রফলের ভর এত, l ইনটু b ক্ষেত্রফলের ভর কত? m। এই ছোট্ট অংশটার ক্ষেত্রফল কত? dx ইনটু b। তাহলে dx ইনটু b ক্ষেত্রফলের ভর কত হবে? dx ইনটু b ইনটু m ডিভাইডেড বাই l ইনটু b। নরমালই নিয়ম, b b কেটে দাও, তাহলে dx বাই l ইনটু m, dx বাই l ইনটু m। বুঝি এটা কি বের হলো? এই যে এতটুকু ক্ষেত্রফলের ভর বের হলো, এতটুকু কার ক্ষেত্রফল? এই ছোট্ট যে অংশটা তুমি কাটছো তার ক্ষেত্রফল, তার ভর কত বের হইছে? dx বাই l ইনটু m। আচ্ছা, এই ছোট্ট অংশটার ভর যেমন তুমি কত ধরছো? dm, আর কত পাইছো? dx ইনটু l, dx ডিভাইডেড বাই l ইনটু m। তাহলে এইটা আর এটা কি সমান? এই ছোট্ট অংশটার ভর কিন্তু তুমি dm ধরছো, আর এই ছোট অংশটার ভর তুমি কত পাইছো? dx ডিভাইডেড বাই l ইনটু বড় হাতের m। তাহলে এই দুটো কি সেম সেম? তাহলে আমরা কি লিখতে পারি? dm is equals to dx ডিভাইডেড বাই l ইনটু বড় হাতের m, লিখতে পারি? তাহলে এই dm এর জায়গায় এটা আমি এই জিনিসটা বসাই দিতে পারি? dm এর জায়গায় আমি এই জিনিসটা বসাতে পারি? অবশ্যই পারি। তাহলে লিখে দাও dx ডিভাইডেড বাই কি ছিল? l ইনটু বড় হাতের m, ঠিক আছে, ইনটু x স্কয়ার। এখন কথা হলো ইন্টিগ্রেশন কোন জায়গা থেকে কোন জায়গায় করা লাগবে? দেখো এরকম প্রত্যেকটা অংশের ইন্ডিভিজুয়াল জড়তা গ্রহণ করে, প্রত্যেকটা অংশের ইন্ডিভিজুয়াল জড়তা, প্রত্যেকটা অংশের ইন্ডিভিজুয়াল জড়তা গ্রহণ করে সবগুলো যোগ করা লাগবে। তার মানে ইন্টিগ্রেশন এখান থেকে এই পর্যন্ত করা লাগবে, আবার এখান থেকে এই পর্যন্ত করা লাগবে। দেখো আমরা কি বলছিলাম, যে জায়গা দিয়ে ঘূর্ণন অক্ষটা যাবে সেটাই আমাদের 0 পয়েন্ট। হ্যাঁ, এটা আমাদের 0 পয়েন্ট। টোটালটা l, তার মানে এই পাশে কি আছে? প্লাস l বাই 2, এই পাশে কি আছে? মাইনাস l বাই 2। বুঝছো? মাঝখানে 0 পয়েন্ট। ডান পাশে তাহলে কতটুকু? অর্ধেক, বাম পাশে বাকি অর্ধেক। তাহলে এই পাশে প্লাস l বাই 2, এই পাশে মাইনাস l বাই 2। তাহলে ইন্টিগ্রেশন কোন জায়গা দিয়ে কোন জায়গায় হবে? মাইনাস l বাই 2 থেকে প্লাস l বাই 2। তাহলে মাইনাস l বাই 2 থেকে প্লাস l বাই 2। বুঝছো? নাইস। চলো এবার ইন্টিগ্রেশন করলেই হয়ে গেছে। এইবার ইন্টিগ্রেশন করলেই হয়ে গেছে। চলো দেখো m আর l কি কনস্ট্যান্ট, তাহলে m বাই l বাইরে নিয়ে আসো, কি থাকে? x স্কয়ার dx মাইনাস l বাই 2 থেকে প্লাস l বাই 2। তাহলে m বাই l এখানে কি হয়? x কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস l বাই 2 থেকে প্লাস l বাই 2, ঠিক আছে? তাহলে চলো আমি একটু বাম পাশে লিখি, একটু বাম পাশে লিখবো না এখানে লিখবো? আচ্ছা এখানে লিখি m ডিভাইডেড বাই 3l, তার মানে l কিউব ডিভাইডেড বাই 8, আর এই মাইনাস এর মাইনাস হয়ে যাবে প্লাস l কিউব ডিভাইডেড বাই 8, ঠিক আছে? তার মানে ml স্কয়ার, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ml স্কয়ার বাই 12। আমি এখানে লিখে দিলে ক্যালকুলেশন করলে কত আসে? ml স্কয়ার ডিভাইডেড বাই 12। বুঝছো? সো আয়তাকার পাত ওর দৈর্ঘ্য বরাবর মাঝামাঝি একটা ঘূর্ণন অক্ষ নিছি, তার সাপেক্ষে আমরা ঘুরাইছি, জড়তার ভ্রামক কত পাওয়া গেছে? ml স্কয়ার ডিভাইডেড বাই 12। মনে করে দেখো এর একটা লাঠি হইতো, যার দৈর্ঘ্য কিনা l, তার ভর কিন্তু আমি অক্ষের সাপেক্ষে যদি তাই ঘোরানো হতো, তার জড়তার ভ্রামক কত হতো? হ্যাঁ, ml স্কয়ার বাই 12 কি হইতো? দেখো তো এইটাই লাঠিটার প্রস্থটাই খালি বড় করে দেওয়া হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি প্রস্থ ম্যাটারই করে না। তুমি প্রস্থ বাড়াও, তুমি প্রস্থ কমাও, ম্যাটারই করে না ভাইয়া। লাঠির আর আয়তাকার পাতের সেম ফর্মুলা আসবে, ঠিক আছে? লাঠি এবং আয়তাকার পাতের সেম ফর্মুলা আসবে। তুমি প্রস্থ বাড়াও, তুমি প্রস্থ নাই করে দাও, স্টিল ml স্কয়ার বাই 12 আসবে। দেখো এটা প্রস্থ নাই করে ml স্কয়ার বাই 12 আসছিল, এটা b পরিমাণ প্রস্থ দিছি, তাও ml স্কয়ার বাই 12 আসছে। বুঝতে পারছো? শিওর একদম? জানাই দাও আমাকে। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? তাহলে একটু জানাই দাও। বলো 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 ভাই, বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই? কোনটা? আপনারা কি বুঝতে পারছেন
নাকি বুঝতে পারেন নাই? এটা কি বুঝছি নাকি বুঝি না কেমনে করে জড়তার ভ্রমক বের করে? বলো বলো বলো। হ্যাঁ, ভাই কালকে আমার স্কুলে এসএসসি ফাইনাল মডেল টেস্ট, বাট আপনার ভালোবাসায় ক্লাস করতেছি। আচ্ছা নাইস, ওকে, বেস্ট অফ লাক ফর ইওর এক্সাম। আচ্ছা ক্লিয়ার, ওকে নাইস। বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? জি ভাইয়া, ওকে, জস 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 জস, ওকে ওকে। চলো চলো, আর 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 কারো কিছু বলার নেই? আর কেউ বুঝো নাই? আচ্ছা, আমার সামনে আর কোনো কমেন্ট আসতেছে? আচ্ছা পরে এখন দেখো, শুনো, এখন আমি তোমাদের একটা প্রশ্ন করি। ধরো ধরো এরকম কিছু বলছে, হ্যাঁ, দেখে বলে এক চান্সে পারবা কিনা, যদি এরকম আসে এক চান্সে পারবা কিনা। দৈর্ঘ্য এল, প্রস্থ বি, হ্যাঁ, তোমাকে বলছে ঘূর্ণন অক্ষ এইটা, ঘূর্ণন অক্ষ কোনটা? এইটা, এই যে এই বরাবর, এই বরাবর ঘূর্ণন অক্ষ। তোমাকে প্রশ্ন করছে যদি এইভাবে ঘোরানো হয় তাহলে জড়তার ভ্রমক কত হবে? বলো তো কত হবে? দেখো আগের বার ঘূর্ণন অক্ষ ছিল এইটা, হ্যাঁ, ঠিক আছে, তারপরে তুমি কোন বরাবর ঘূর্ণন অক্ষ দিয়ে কাটছিলা? দৈর্ঘ্য বরাবর। এবার কোন বরাবর ঘূর্ণন অক্ষ দিয়ে কাটছো? প্রস্থ বরাবর। এইভাবে করে দেখো ফর্মুলা আসবে I = mb²/12। তার মানে ঘূর্ণন অক্ষ যে বরাবর কাটবে সেই বরাবর দৈর্ঘ্যটা এখানে বসবে। যদি দৈর্ঘ্য বরাবর কাটে তাহলে দৈর্ঘ্যের স্কয়ার, যদি প্রস্থ বরাবর কাটে তাহলে প্রস্থের স্কয়ার। সহজ কথা, একদম কঠিন কিছু না, একদম সহজ কথা, ঠিক আছে? তাহলে আয়তাকার পাত এবং লাঠির ফর্মুলা কিন্তু সেম, ঠিক আছে? খালি খেয়াল রাখবে আয়তাকার পাতের যে ঘূর্ণন অক্ষটা সেটা কি দৈর্ঘ্য বরাবর কাটতেছে নাকি প্রস্থ বরাবর। যদি দৈর্ঘ্য বরাবর কাটে তাহলে দৈর্ঘ্যের স্কয়ার, যদি প্রস্থ বরাবর কাটে তাহলে প্রস্থের স্কয়ার। বুঝছো? এখন আরেকটা প্রশ্ন করি, আরেকটা প্রশ্ন করি, চলো আরেকটা প্রশ্ন করি। দেখো দেখো দেখো, এই আমাদের এল, এই আমাদের বি, ওকে। সো আমাদেরকে বলেছে এটা হলো আমাদের ঘূর্ণন অক্ষ, এই আয়তাকার পাতের সাইড দিয়ে গেছে, এইভাবে ঘুরে রয়েছে। বলতো জড়তার ভ্রমক কত হবে? ভাইয়া কি বলছিলাম, একদম লাঠির মতো। তাহলে কি হবে? I = ml²/3। লাঠির প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক কেমনে বের করতাম? ml²/3, মনে আছে না? মনে আছে, নাইস। এবার যদি একই প্রশ্ন এইভাবে করি, একই প্রশ্ন এইভাবে করি, ধরো এই 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 এই, হ্যাঁ, এই হলো আমার বি, এই হলো আমার এল, হ্যাঁ। ধরো ঘূর্ণন অক্ষ এবার এই বরাবর, জিনিসটা ঘূর্ণন হচ্ছে এইভাবে। প্রশ্ন করলাম জড়তার ভ্রমক কত, বলো কি হবে? এবার ঘূর্ণন অক্ষ কোন বরাবর? এ কোন বরাবর? এটা এল বরাবর, তাই না? এল বরাবর, তাহলে এই বরাবর। আগের কোন বরাবর ছিল? বি বরাবর, তখন কি ছিল? এল, ঠিক আছে? অথবা তুমি মাঝখানে চিন্তা করতে পারো যে কোনটাকে ছেদ করছে, এল কে ছেদ করছে, তার জন্য এল। মনে রাখার টেকনিক এগুলো, ঠিক আছে? আর তুমি যদি এইভাবে ফর্মুলা দিয়ে করো, ফর্মুলা তো পেয়ে যাবে। তুমি যদি এভাবে প্রসেস ধরে আঁকাও, ফর্মুলা তো এগুলো পাবে, বাট মনে রাখার জন্য কেমন মনে রাখা লাগবে? দেখো আগেরবার মনে রাখছিলাম যাকে কাটতেছে, যে বরাবর কাটতেছে ঘূর্ণন অক্ষ, সেই দৈর্ঘ্যটার স্কয়ার, ওকে। এবার এগুলো মনে রাখো, কোনায় আছে দেন একটু হালকা বা সাইডে নিয়ে চিন্তা করো, হালকা সাইডে, হালকা সাইডে নিয়ে গেলে কাকে কাটতেছে? এটাকে হালকা সাইডে নিয়ে গেলে কাকে কাটতেছে? এল কে কাটতেছে, এল স্কয়ার। নিচে কেন 3? ওই যে লাঠির ফর্মুলা, প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক কত হয়? ml²/3, ঠিক আছে? এটাকে একটু সাইডে নিয়ে যাও, কাকে কাটবে? বি কে কাটবে। তাহলে কি হবে? I = mb²/3। বুঝছো? সো লাঠি বা আয়তাকার পাত দিয়ে যত ঘুরায় পেঁচে আসুক না কেন, পারবা না জড়তার ভ্রমক? বলো তো, বলো 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 বলো। বুঝছি বুঝছি, কতক্ষণ ধরে বসে আছি, আপনি লাইভে আসবেন বলে। আচ্ছা আচ্ছা, একটু খেলাটা চলতেছে আর তার জন্য একটু লেট হয়েছে। যাক, বুঝেছি ভাইয়া, ভেরি নাইস। কেউ একটা টেনশন দিল না। আমি যারা ফ্রেন্ড, আর আমি যারা ফ্রেন্ড তাদের তো দেই, যারা ফ্রেন্ড না তাদেরও দিই, ভালোই। আচ্ছা ওকে, চলো, বুঝতে পারছো নাকি বুঝতে পারবো? এটা তাহলেই হবে, পারিব, ওকে নাইস, পারবো, ওকে জস, ঠিক আছে? তাহলে এটা কমপ্লিট, হ্যাঁ, এই সাইডটা কমপ্লিট। চলো এবার দেখবো আমরা একটা চাকতির জড়তার ভ্রমক কেমনে বের করে। কিসের চাকতি? চাকতি, ডিস্ক, চাকতি বা ডিস্ক, ওকে ওকে। ডিস্ক ছিল না, চাকতি ছিল না ভাই, চাকতি আছে। রুটি, রুটি 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 দেখতে যেরকম সেরকম, হ্যাঁ, রুটির মতো, রুটির মতো, ওকে। চাকতি রুটির মতো, ওকে। সো ধরো এরকম, ওকে,
সো এইবার কিন্তু আর মাঝ বরাবর খালি নাই, হ্যাঁ চাকরি দেখতে কেমন এরকম, ওকে। এবার কিন্তু আর মাঝ বরাবর খালি নাই, হ্যাঁ মাঝে কিন্তু খালি না, মাঝে খালি নয়, ওকে, মাঝে খালি নয়, ওকে। এখন ধরো আমাকে বলছে এই হলো আমাদের ঘূর্ণক, এই হলো আমাদের ঘূর্ণক, মানে একদম মাঝ বরাবর আমাদের ঘূর্ণক, ঠিক আছে। এখন এটাকে ঘূর্ণন হচ্ছে, কি করা হচ্ছে, ঘূর্ণন হচ্ছে। ওর ব্যাসার্ধ কত, ধরো তোমাকে বলে দিছে ওর ব্যাসার্ধ হলো r এবং ভর হলো m, ঠিক আছে। প্রশ্ন করেছে যদি ওকে এই ঘূর্ণনকের সাপেক্ষে, এটা কি আমাদের ঘূর্ণন অক্ষ, যদি ওকে এই ঘূর্ণনকের সাপেক্ষে ঘোরানো হয় এই চাকতিটাকে এই কেন্দ্রগামী ঘূর্ণনকের সাপেক্ষে, ঠিক আছে, তাহলে জড়তার ভ্রামক কত হবে। চাকতি বুঝছিল একটা রুটির কথা চিন্তা করো, একটা রুটি, হ্যাঁ একটা গোল রুটি, ওকে। সেই রুটিটাকে তুমি তার ভর কেন্দ্রগামী মাঝ বরাবর গেছে ভর কেন্দ্রগামীর সাপেক্ষে ঘোরাচ্ছ, ওকে। প্রশ্ন করছে জড়তার ভ্রামক কত ভাইয়া, ঠিক আছে, বের করা যায়। চলো ছবিটা একটা অন্যভাবে আঁকবো, তোমরা কি ছবি বুঝছো কিনা, ঘূর্ণনক কিভাবে আছে বুঝছো, নাইস, ওকে। চলো এবার ছবিটা একটু অন্যভাবে আঁকবো, দেখো বুঝো কি। আমি ছবিটা আঁকতেছি এইভাবে একটা রুট, হ্যাঁ। তাহলে বলো এটা ঘূর্ণনক কেমন আছে, এই যে ভাবে আছে, কেমন আছে, এই যে ভাবে। এটার সাথে কি করা হচ্ছে, এমনি করে ঘোরানো হচ্ছে, ঠিক আছে, বুঝছি। তো আমরা এর জড়তার ভ্রামক বের করব। দেখো ভাইয়া যখন এরকম লম্বা কিছু জড়তার ভ্রামক বের করতা কেমনে কাটতা, যখন এরকম আয়তাকার কিছুটা বের করতা এমনে কাটতা। এখন আমাকে বল, এখন তো গোলাকার মানে বৃত্তাকার, গোলাকার না, ঠিক বৃত্তাকার কোনো কিছুটা বের করছো, কেমনে কাটবা, এমনে করে বৃত্তের মতো করে কাটবা, এমনি করে বৃত্তের মতো করে ছোট্ট একটা অংশ আমরা কেটে নিব। ছোট্ট আমাদের একটা অংশ কাটা লাগবে না, ছোট্ট একটা অংশ কাটা লাগবে, সেই ছোট্ট অংশটা আমরা কেটে নিব। ধরো এই ছোট্ট অংশটা সেন্টার থেকে r মিটার দূরে বা x মিটার দূরে, কতক্ষণ দূরে, x মিটার দূরে, কতক্ষণ দূরে, x মিটার দূরে, ঠিক আছে। এবং ধরো এই ছোট্ট অংশটার ভর হলো dm। তাহলে আমি যদি বলি এই ছোট্ট অংশটার জড়তার ভ্রামক কত হবে, এই ছোট্ট অংশটার জড়তার ভ্রামক কত হবে বলো তো, dm r স্কয়ার বা x স্কয়ার, আমি যেহেতু x লিখছি dm x স্কয়ার। তাহলে এটা কি ছোট্ট অংশের জড়তার ভ্রামক। এরকম প্রত্যেকটা ছোট্ট অংশের জড়তার ভ্রামক বের করে যদি যোগ করি তাহলে কি পাবো, টোটাল জড়তার ভ্রামক পাবো। যোগ কেমনে করব, ইন্টিগ্রেশনের মাধ্যমে, ঠিক আছে। তাহলে i is equals to integration of dm x square, ওকে, বুঝি, নাইস। এখন ধরো এই যে ছোট্ট অংশটা তুমি কাটছো তার পুরুত্ব, এই যে ছোট্ট যে অংশটা তুমি কাটছো তার পুরুত্ব হলো dx, তার পুরুত্ব, এই যে পুরুত্ব, ঠিক আছে, এই পুরুত্বটা কত, dx, ওকে। এখন তোমাকে প্রশ্ন করলাম যে ছোট্ট অংশটা তুমি কাটলা তার ক্ষেত্রফল কত। কি প্রশ্ন করেছি, যে ছোট্ট অংশটা তুমি কাটলা তার ক্ষেত্রফল কত। আচ্ছা আমি এটাকে কেটে বাইরে আনলাম, হ্যাঁ, এনে এরকম সোজা করে রাখলাম, রাখলাম। আচ্ছা আমাকে একটা কথা বলো, একটা বৃত্তের পরিধি কত, 2πr। আচ্ছা আমি যদি বৃত্তটাকে কেটে, হ্যাঁ, ধর একটা দড়ি আমরা করে প্যাচে আমরা গোল করছি, এবার এটাকে আমরা টান করে সোজা করলাম, এরকম টান, এই জিনিসটাকে কি করলাম, টান করে সোজা করলাম। বলো তো এটার লেন্থ কত হবে, 2πr। বুঝো, একটা দড়ি এরকম বৃত্ত বানায় রাখছি, এবার এটাকে আমরা করে সোজা করলাম, সোজা করলে সোজা করা অংশটার লেন্থ কত হবে, 2πr। সেম কাজটা এখানে করছি, এখানে করছি, এটাকে এমনি করে খুলে এমনি করে সোজা করে রাখছি। বলো তো এটার লেন্থ কত হবে, এটার লেন্থ কত হবে বলো তো। এটা ব্যাসার্ধ কত, x, তার মানে লেন্থ হবে 2πx, ওর পরিধির সমান। বলো তো পুরুত্ব কত, dx, তাহলে এই অংশটা কত, dx। তাহলে বলো এটার ক্ষেত্রফল কত। দেখো যখন ওকে খোলাইলে এরকম একটা আয়তাকার শেপে চলে আসছে না, তাহলে এই ছোট্ট অংশটার ক্ষেত্রফল কত, dA is equals to dx into 2πx, বুঝো, এই ছোট অংশটার ক্ষেত্রফল কত, dx into 2πx। বুঝি, একদম শিওর, কোনো প্যারা নেই, ওকে, নাইস। এখন আমাকে একটা কথা বলো, এই পুরা ডিস্কটার ক্ষেত্রফল কত, ভাই। একটা বৃত্তাকার ক্ষেত্র না, একটা বৃত্তের ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কয়ার। একটা বৃত্তের ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কয়ার। তাহলে এটা ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার। তাহলে এই পাই আর স্কয়ার অংশের বা পাই আর স্কয়ার ক্ষেত্রফলের ভর কত, ধরো m কেজি। এই ছোট অংশটার ক্ষেত্রফল কত, এই যে
2 পাই x into dx 2 পাই x into dx এইটুকুর ভর কত হবে বলো কত হবে m into 2 পাই x dx divided by pi r square বুঝো divided by pi r square তাহলে pi বা তাহলে আসছে 2 mx dx divided by r square তাহলে এই যে জিনিসটা বের হলো এই যে জিনিসটা বের হলো এটা কি বের হলো এই যে জিনিসটা বের হলো এটা কি বের হলো বলো তো আচ্ছা আমি কথা ভুল করছি না ভুল করি না পর্যন্ত বলা যায় না তাহলে এই যে জিনিসটা বের হলো কি বের হলো এই ছোট্ট অংশটার ভর বের হলো এই ছোট্ট অংশটার ভর তুমি কত ধরছো dm ধরছো তাহলে এইটা ইজ ইকুয়ালস টু dm এইটা ইজ ইকুয়ালস টু dm না বুঝি তাহলে dm এর জায়গায় আমি কি বসে দিতে পারবো টুয়াইস mx ডিভাইডেড বাই r স্কয়ার ইনটু dx বুঝি আচ্ছা চলো বসে দাও চলো কি লিখবা ইন্টিগ্রেশন অফ dm এর জায়গায় টুয়াইস mx dx ডিভাইডেড বাই r স্কয়ার ইনটু x স্কয়ার ঠিক আছে কোনো সমস্যা নাই চলো 2m বাই r স্কয়ার কি কনস্ট্যান্ট 2m বাই r স্কয়ার কনস্ট্যান্ট ভিতরে কি আছে x কিউব dx ভাই ইন্টিগ্রেশন কোন জায়গা থেকে কোন পর্যন্ত হবে ইন্টিগ্রেশন কোন জায়গা থেকে কোন পর্যন্ত হবে দেখো তুমি কি করবে সেন্টার থেকে নেওয়া শুরু করবা সেন্টার থেকে আগাবা একদম শেষ পর্যন্ত যাবে একদম শেষ পর্যন্ত তার মানে সেন্টার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত মানে 0 থেকে শুরু করে একদম আর পর্যন্ত ভাইয়া এটা কেন 0 কারণ আমার ঘূর্ণন অক্ষ কিন্তু সেন্টার দিয়ে গেছে যেখান দিয়ে ঘূর্ণন অক্ষ যাবে সেখান থেকে 0 সেটাই 0 তাহলে এখান থেকে শুরু করে একদম সেম একদম ব্যাসার্ধ পর্যন্ত ঠিক আছে মানে আর পর্যন্ত তাহলে ইন্টিগ্রেশন হবে 0 থেকে আর পর্যন্ত 0 থেকে শুরু করে একদম আর পর্যন্ত একদম আর পর্যন্ত 0 থেকে শুরু করে আর পর্যন্ত ঠিক আছে ওকে নাইস চলো দেখো 2m divided by r square integration করলে x to the power 4 divided by 4 0 থেকে আর সো 0 তো বসানোর দরকার নাই 2m by r square into r to the power 4 divided by 4 তার মানে m r square by 2 সো এই হলো আমাদের জেনারেল ফর্মুলা যদি তোমাকে বলে কোন একটা ডিস্ক বা চাকতির জড়তার ভ্রমণ বের করে দেখাও সেটা হলো m r square divided by 2 এবং এই হলো তার প্রমাণ চলেন বুঝতে পারি আছেন নাকি বুঝতে পারেন না বলেন ডিএ টা বুঝি না আচ্ছা ডিএ হলো এই ছোট্ট অংশটার ক্ষেত্রফল ভাইয়া ছোট্ট অংশটার ক্ষেত্রফল ঠিক আছে ধরো কথা কি আমরা দেখাই একটা দড়ি দরকার ছিল আমার অ্যাকচুয়ালি দাঁড়াও আমি দেখানোর চেষ্টা করছি আচ্ছা কি বলবো ওকে আচ্ছা এটার দিকে তাকাও ধরো এটা নিয়ে আমি একটা বৃত্তাকার ক্ষেত্রফল এরকম একটা বৃত্ত বানাইছি কত একটা বৃত্ত বানাইছি হ্যাঁ ওকে আমি বললাম এটার পরিধি কত তুমি কি বললা ভাইয়া এটা ব্যাসার্ধ যদি r হয় তাহলে পরিধি হলো 2 পাই তাই তো 2 পাই কতটুকু দৈর্ঘ্য এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ঠিক আছে এখন এটাকেই যদি আমি একটা করে লম্বালম্বি করে দেই এই লম্বালম্বি অংশের দৈর্ঘ্য কত হবে 2 পাই rই হবে পরিধির সমান হবে ঠিক আছে সো বলো এই যে ছোট্ট অংশটা ওর পরিধি কত হবে কতখানি দূরে আছে x মিটার দূরে তাহলে পরিধি কত 2 পাই x ওকে যদি আমি এরকম সমান লম্বা করে দেই ওর দৈর্ঘ্য কত হবে 2 পাই x এর পুরুত্ব কত dx ঠিক আছে সো তোমার কাছে একটা জিনিস আছে যার দৈর্ঘ্য হলো 2 পাই x এবং পুরুত্ব হলো dx ওই ছোট অংশটার ক্ষেত্রফল কত হবে এই আয়তাকার ক্ষেত্র না y পাই x dx তো বিন্দু প্রস্থ সো এটাই হলো ছোট অংশটার ক্ষেত্রফল বুঝতে পারছো ভাই আপনারা কি বুঝতে পারছেন ক্লিয়ার ভাই বুঝলাম ওকে বাকিদের কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না বাকিদের কি অবস্থা বাকিদের কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো বুঝছো নাকি বুঝো নাই আরে আর কেউ কিছু বলে না আচ্ছা আমি কি ধরে নিব যে তোমরা বুঝতে পারছো কি ধরে নিব যে তোমরা বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম তোমরা বুঝতে পারছো ঠিক আছে চলো আমরা সামনে আগে ওকে হইছে এই পর্যন্ত চাকরিতে আসতে পারবা ওকে নাইস ভেরি নাইস ওকে চাকরিটা হইছে এটা হইছে ওটা হইছে ওকে শুনো আমি তাহলে আর ফর্মুলার প্রমাণে না যাচ্ছি বাকি ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি ঠিক আছে প্রমাণ করার নিয়মই একটাই
অনেকগুলো প্রমাণ তো দেখাইলাম ব্যাক টু ব্যাক, ঠিক আছে? সো আর প্রমাণ আমি যাচ্ছি না, আমি একটা করে লিখে দিচ্ছি ফর্মুলাগুলো, ওকে? এছাড়াও তোমাদের বইয়ের মধ্যে একদম সুন্দর করে চার্ট করা আছে, চার্ট দেখলেও হবে, আর প্রমাণ করার সিস্টেম এই যে বারবার দেখাচ্ছি এটাই, i is equals to integration of dm x square, ইন্টিগ্রেশন করলেই তোমার ফর্মুলা চলে আসে, ঠিক আছে? ওকে, আমি একটা একটু করে দেখি, হ্যাঁ? তো চলো পরেরটা দেখো। পরেরটা ধরো একটা সিলিন্ডার, কি বললাম, একটা সিলিন্ডার, ওকে? একটা সিলিন্ডার ধরো এটা একটা ফাঁপা সিলিন্ডার। কেমন সিলিন্ডার? ফাঁপা সিলিন্ডার, না? ফাঁপা সিলিন্ডার। এটা কেমন সিলিন্ডার? একটা ফাঁপা সিলিন্ডার, মানে মাঝখানে কিছু নেই। কেমন সিলিন্ডার? এটা একটা ফাঁপা সিলিন্ডার, ওকে? তো তোমাকে বলছে এই ফাঁপা সিলিন্ডারটার ভর হলো m এবং ব্যাসার্ধ হলো r। এই ফাঁপা সিলিন্ডারটার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি ওকে ঘোরানো হয় তাহলে জড়তার ধ্রুবক কত হবে? ফর্মুলা হবে I is equals to mr square। একটা ফাঁপা সিলিন্ডারের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ হয় I is equals to mr square। প্রমাণ কেমনে পাবো? এই যে ফর্মুলা। অনেকগুলো প্রমাণ দেখাচ্ছি, তার জন্য আমি আজকে আর প্রমাণে যাচ্ছি না, ভাই এত প্রমাণ লাগবে না, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে নিয়মটা বারবার বোঝানোর জন্য বারবার অনেকগুলো প্রমাণ দেখাচ্ছি, ঠিক আছে? এতগুলো প্রমাণ অ্যাকচুয়ালি লাগেও না, একটা বা দুইটা প্রমাণ শিখলেই হয়। বাট নাও আমি চাচ্ছিলাম তোমাদের প্র্যাকটিস ঠিকঠাক হোক, তার জন্য দেখা হয়েছে ডায়াগোনাল ফর্মুলা লিখে দিচ্ছি, ওকে? সেটা হলো ফাঁপা সিলিন্ডারের ফর্মুলা, ওকে? সেকেন্ডটা, যদি এইটাই নিরেট সিলিন্ডার হয়, যদি এইটাই নিরেট সিলিন্ডার হয়, ফাঁপা সিলিন্ডার না হয়ে যদি এটা নিরেট সিলিন্ডার হয়, মানে মাঝখানে যদি কিছু থাকে, যদি এটা নিরেট সিলিন্ডার হয়, তখন এইটার জড়তার ভ্রামক হবে mr স্কয়ার ডিভাইডেড বাই 2। mr স্কয়ার ডিভাইডেড বাই 2। বুঝো আমার কথা? বুঝো কি বললাম? যদি ফাঁপা সিলিন্ডার হয় mr স্কয়ার, যদি নিরেট সিলিন্ডার হয় mr স্কয়ার ডিভাইডেড বাই 2, ঠিক আছে? কার সাপেক্ষে জড়তার ভ্রামক? কোন গুণনাঙ্ক কোন জায়গা দিয়ে গেছে? ভর কেন্দ্রগামী, ওকে? গুণনাঙ্কটা কি? ভর কেন্দ্রগামী, ওকে? ফাঁপা হলে mr স্কয়ার, নিরেট হলে mr স্কয়ার ডিভাইডেড বাই 2। মনে থাকবে? শিওর? নাইস, ভেরি ভেরি নাইস। চলো পরেরটা, ফাঁপা সিলিন্ডার, নিরেট সিলিন্ডার শেষ, ওকে? চলো দেখো, ফাঁপা গোলক, ফাঁপা গোলক, ঠিক আছে? যদি একটা ফাঁপা গোলক দিয়ে দেয়, ধরো এরকম গোলক, হ্যাঁ, এটা কিন্তু 3D, এটা কি 3D বস্তু, ওকে? ফাঁপা গোলক, ওর ভর কেন্দ্রগামী অক্ষ, দেখো আমার এটা কিন্তু দেখে মনে হচ্ছে 2D, বাট অ্যাকচুয়ালি এটা কেমন? 3D। ধরো একটা কমলার ভিতর থেকে সবকিছু বের করে নিছো, জাস্ট ওর খোসাটা আছে। একটা কমলার ভিতর থেকে সবকিছু বের করে নিছো, জাস্ট ওর খোসাটা আছে। ওই কমলার শুধুমাত্র খোসাটা হলো একটা ফাঁপা গোলক, ঠিক আছে? এই ফাঁপা গোলকটার ব্যাসার্ধ যদি r হয় এবং ভর যদি m হয়, এবং ওকে যদি ওর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘোরাও, এমন করে রোটেট করাও, তাহলে জড়তার ভ্রামক হবে 2/3 mr স্কয়ার, 2/3 mr স্কয়ার, ঠিক আছে? চলো পরেরটা, নিরেট গোলক। কিসের? নিরেট গোলক। কিসের? নিরেট গোলক। এটা যদি একটা নিরেট গোলক হয়, যদি ওর ভর হয় m এবং ব্যাসার্ধ হয় r, এবং যদি বলে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরে জড়তার ভ্রামক বের করো, তাহলে ফর্মুলা হবে 2/5 mr স্কয়ার, ঠিক আছে? সো এটা ফাঁপা গোলকের ফর্মুলা, এটা নিরেট গোলকের ফর্মুলা। চলেন এই ফর্মুলাগুলো মোটামুটি মনে থাকবে নাকি থাকবে না? এগুলো কিছু বেসিক ফর্মুলা, এগুলো মাথায় রাখা লাগবে, ঠিক আছে? বলো বলো বলো, এই ফর্মুলাগুলো কি আমাদের মনে থাকবে? এগুলো মনে থাকলেই মোটামুটি হবে। এরপর কিছু উপপাদ্য শেখা লাগবে এবং আরেকটা জিনিস আমি একটু শেখানোর চেষ্টা করবো, দেখি পারি কিনা। দাও, তার আগে বলো এগুলো কি মনে থাকবে নাকি থাকবে না? এই যে ফর্মুলাগুলো, এগুলো কি আমাদের মনে থাকবে নাকি থাকবে না? কোনটা? ফাঁপা গোলক, নিরেট গোলক, এগুলো মনে থাকবে? বুঝেছি। এটা কি আগের কমেন্ট না এখনকার কমেন্ট? যাই হোক, whatever, মনে থাকবে। নাইস, গুড। বাকিদের 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 মনে থাকবে? বাকিদের মনে থাকবে? দাদা বৃত্তটা, বৃত্ত রোটেশন অ্যাক্সিস যদি একদম মাঝে না থাকে তাহলে কি হবে? তার জন্য একটু পরে সমান্তরাল অক্ষ উপাদ্য আসতেছে। ধৈর্য ধরো বাচ্চা, জড়তার ভ্রমক এখন শেষ হয়নি। পেশেন্স, কিপ পেশেন্স, ওকে? হ্যাভ সাম পেশেন্স, কিপ পেশেন্ট অথবা হ্যাভ সাম পেশেন্স থাকবে।
বৃত্ত কি? বৃত্ত বুঝিনি আমি। হোয়াট ইজ বৃত্ত? বৃত্ত, বৃত্তর জন্য তো আমি কিছু শিখাই নাই। বৃত্তর জন্য কি ছিল? বৃত্ত আবার কি ছিল? বৃত্তের জন্য কোনো কিছু শিখাই নাই। কোনটার কথা বলতেছো? আচ্ছা যাক, এখন তোমাদের হোমওয়ার্ক। আমি তোমার প্রশ্ন বুঝিনি, ওই আরেকবার করো, কোনটার কথা বলছো। চলো তোমাদের হোমওয়ার্ক লাগো, হোমওয়ার্ক। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাসায় করবে। ওকে, চেষ্টা করো না, একই নিয়মে হবে। হ্যাঁ, একই নিয়মে সলভ হবে। হ্যাঁ, ওকে ওকে। এটা একটা চাকতি। কি এটা? একটা চাকতি। ওকে, দেখি একটা চাকতি। আচ্ছা, এইটুকুর ব্যাসার্ধ R1, এইটুকুর ব্যাসার্ধ R2। হ্যাঁ, এই অংশটুকু ফাঁপা, এই অংশটুকু ফাঁপা। ওকে, টুস টুস টুস, এই অংশটুকু ফাঁপা না, এই অংশটুকু ফাঁপা না। হ্যাঁ, এই অংশটুকু ফাঁপা না। আচ্ছা, নাইস 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 নাইস। সো তোমাকে বলছে এটার ভর হলো n কেজি। এই যে এখান দিয়ে আবার ঘূর্ণাক্ষটা গেছে, ঘূর্ণাক্ষটা কোন জায়গা দিয়ে গেছে? এই যে ভর কেন্দ্রগামী। হ্যাঁ, ঘূর্ণাক্ষটা ভর কেন্দ্রগামী। আমাদের যে অ্যাক্সিস অফ রোটেশন সেটা হলো, বা ঘূর্ণাক্ষ যেটা, সেটা হলো ভর কেন্দ্রগামী। ওকে, ভর কেন্দ্র দিয়ে গিয়েছে, ভর কেন্দ্রগামী। ওকে, ভর কেন্দ্রগামী ঘূর্ণাক্ষ আমাদের যে চাকতিটা, সেটা মাঝখানের একটা অংশ ফাঁকা, যে অংশটুকু ফাঁকা তার ব্যাসার্ধ R1 এবং পুরোটার ব্যাসার্ধ R2। আমাদের প্রশ্ন করেছে যদি ঘূর্ণাক্ষ ভর কেন্দ্রগামী হয় এবং এর সাপেক্ষে এই মানে অল্প একটু ফাঁকা চাকতিটাকে, মানে কিছুটা ফাঁকা চাকতিটাকে যদি ঘোরানো হয়, তাহলে ওর জড়তার ভ্রামক কত হবে? ঠিক আছে, সেম ফর্মুলা দিয়ে সলভ হবে। আমি লিংকস দিয়ে দিচ্ছি, dnx², এটা দিয়ে সলভ হবে। হ্যাঁ, কি এটা 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 দিয়ে সলভ হবে। ওকে ওকে ওকে, মনে থাকবে। এই হলো তোমাদের হোমওয়ার্ক। এটা কি তোমাদের হোমওয়ার্ক? এটা বাঁচার চেষ্টা করে একটু গ্রুপে পোস্ট করা লাগবে, বা তোমরা চাইলে গ্রুপের মধ্যে ডিসকাস করতে পারো, টেলিগ্রাম গ্রুপে, কোনো আপত্তি নাই আমার। জাস্ট আমি চাই তোমরা একটু চিন্তা করো। হ্যাঁ, তোমরা একটু মাথাটা খাটাও, একটু চিন্তা করো, তাহলে আমার হবে, আর কিছু লাগবে। ঠিক আছে, একটা স্ক্রিনশট তুলে নিতে পারো বা খাতা তুলে ফেলতে পারো। হোমওয়ার্ক তো আমি মুছা দিলাম, হইছে? চল, হোমওয়ার্ক ডান। চলো এইবার লেখো, এইবার লেখো জড়তার ভ্রামকের উপপাদ্য। জড়তার ভ্রামকের উপপাদ্য, যে 19 উপপাদ্য, এরকম উপপাদ্য। ঠিক আছে, জড়তার ভ্রামকের উপপাদ্য, উপপাদ্য। ঠিক আছে, জড়তার ভ্রামকের উপপাদ্য। আমি একটা মার্কার নিয়েছি, এই মার্কারের কালি শেষের দিকে। ওয়েট, মার্কার আবার খোলাও পেরা, কি যে একটা অবস্থা। একদম একটু পানি খেয়ে দাও, এই মার্কার খোলা যাবে না। এত কষ্ট, মার্কার গুলো এত কষ্ট, কি জীবন আমার। এই মার্কার এত ভাই, আমি কি রে ভাই, এত ঝামেলা আছে ভাই। পুরো নোরা ফাতিহির মতো জামা কাপড় পরছে, টাইট টাইট। সরি, শিট, সরি 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 ভাই, সরি সরি সরি, এটা বলছে এটা, শিট, সরি ভাই, এটা মুখ দিয়ে বের হয়ে গেছে, শিট ম্যান, সরি সরি সরি, দুঃখিত। একটু পানি খেয়ে নেই, কি বললাম, আস্তাগফিরুল্লাহ, কি বলছি ভাই, সরি 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 সরি, একটু পানি খেয়ে নেই, মাথা মাথা ঘুরাই দিচ্ছে। দাঁড়াও ভাই, দাঁড়াও, সরি সরি, কেউ কিছু মনে নিও না। হ্যাঁ, মুখ ফসকে বের হয়ে গেছে, দুঃখিত ফর দ্যাট। সরি, চলো চলো লেখো, আমরা যত রকম উপপাদ্য করবো। ঠিক আছে, সো প্রথম যেটা, কি হয়েছে, প্রথম যেটা, সেটাকে বলা হলো লম্ব উপপাদ্য। আরে এটার কালি এমন কেন? তুই এমন কেন? তুই ভাই, এটা কালি এমন, মানে এত কষ্টে খুললাম, বাট খোলার পর যদি এরকম দেখি, মন মেজাজ খারাপ হবে না? আছো এর কালি এমন কেন? ইচ্ছে তো তোমার আগেরটাই ভালো ছিল। আচ্ছা চলো লিখি, তোমরা কি লেখা বুঝতে পারো? ভাই এটা কালি বলো না, ধরো, চলো লম্ব অক্ষ উপপাদ্য। কি বললাম? লম্ব অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য। প্রথম উপপাদ্যটা কি? লম্ব অক্ষ উপপাদ্য। ঠিক আছে, হ্যাঁ, লম্ব অক্ষ উপপাদ্য কি জিনিস, চলো একটু করে বুঝি। দেখো, এই হ্যাঁ, একদম ছোট,
একদম সোজা x y z x y z আমাদের তিনটা পরিচিত অক্ষর তাই না? আচ্ছা ধরো এখানে একটা অবজেক্ট আছে, কথার কথা এই অবজেক্টটাকে যদি আমি x অক্ষের সাপেক্ষে ঘুরাই আমি কি জড়তার ভ্রমণ পাবো নাকি পাবো না? অবশ্যই পাবো। যে জড়তার ভ্রমণটা পাবো সেটা কোন অক্ষের সাপেক্ষে? x অক্ষের সাপেক্ষে। এই অবজেক্টটাকে যদি আমি x অক্ষের সাপেক্ষে রোটেট করাই আমি যে জড়তার ভ্রমণটা পাবো সেটা কার সাপেক্ষে? x অক্ষের সাপেক্ষে। তাহলে ধরো x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ x, ঠিক আছে? এইবার যদি সেম অবজেক্টটাকে আমি y অক্ষের সাপেক্ষে ঘুরাই তাহলে যে জড়তার ভ্রমণ পাবো সেটা কার সাপেক্ষে? y অক্ষের সাপেক্ষে। ধরো সেটা i y, ওকে? এইবার সেম অবজেক্টকে যদি আমি z অক্ষের সাপেক্ষে ঘুরাই তাহলে যে জড়তার ভ্রমণটা পাবো সেটা কার সাপেক্ষে? z অক্ষের সাপেক্ষে, তার নাম দিলাম i z। তার মানে এই অবজেক্টটাকে যদি আমি x অক্ষের সাপেক্ষে ঘুরাই জড়তার ভ্রমণ কত পাচ্ছি? ix। এটা হলো x অক্ষের সাপেক্ষে অবজেক্টটার জড়তার ভ্রমণ। যদি সেম অবজেক্টটাকে আমি y অক্ষের সাপেক্ষে ঘুরাই তাহলে যে জড়তার ভ্রমণটা পাবো সেটা হলো iy। এটা কি y অক্ষের সাপেক্ষে অবজেক্টটার জড়তার ভ্রমণ। যদি এই অবজেক্টটাকে z অক্ষের সাপেক্ষে ঘুরাই তাহলে যে জড়তার ভ্রমণ পাবো সেটা হলো iz। এর নাম কি? z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ। আচ্ছা পাইছি। বলো অবজেক্টটা কোথায় আছে? এই অবজেক্টটা x y তলে অবস্থিত, x y তলে, তাই না? x y প্লেনে অবস্থিত। আচ্ছা x y তলে আমাদের পরিচিত কয়টা অক্ষ আছে? দুইটা, একটা x অক্ষ আর একটা y অক্ষ। আচ্ছা আমার একটা কথা বলো, এই যে z অক্ষটা ও কি x y তলের উপর লম্ব না? x y তলের উপর লম্ব, জানি তো? ও কি x y তলের উপর লম্ব না? লম্ব তো। ও x y তলের উপর কি লম্ব, ঠিক আছে? গাইস এটুকু তো বুঝি। অবজেক্ট আবার x y তলে অবস্থিত এবং আরেকটা অক্ষ আছে যেটা কিনা z অক্ষ, ও হলো x y তলের উপর লম্ব, ঠিক আছে? এবার আসুন বস্তু যে তলে অবস্থিত, বস্তু যে তলে অবস্থিত সেই তলে যে দুইটা অক্ষ আছে, সেই তলে যে দুইটা অক্ষ আছে সেই দুইটা অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামকের সমষ্টি, বস্তু যে তলে অবস্থিত সেই তলে যে দুইটা অক্ষ আছে, আবার বলতেছি বস্তু যে তলে অবস্থিত সেই তলে যে দুইটা অক্ষ আছে সেই দুইটা অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামকের সমষ্টি সেই তলের সাথে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামকের সমান। আরেকবার, বস্তু যে তলে অবস্থিত সেই তলে যে দুইটা অক্ষ আছে সেই তলে যে দুইটা অক্ষ আছে সেই দুইটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি সেই তলের সাথে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। তাহলে বস্তু কোন তলে অবস্থিত? xy তলে। এই তলে কোন দুইটা অক্ষ আছে? x অক্ষ আর y অক্ষ। x অক্ষ আর y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? যথাক্রমে ix এবং iy। এই দুইটার সমষ্টি ix প্লাস iy, এই দুইটার সমষ্টি ix প্লাস iy কার সমান? এই তলের সাথে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে ওই বস্তুর জড়তার ভ্রামকের সমান। সো বস্তু যদি xy তলে থাকে, xy তলে বস্তু থাকলে, xy তলে বস্তু থাকলে এটা হবে। এখন বস্তু যদি থাকে xz তল, কোন তলে আছে? xz তলে। কোন তলে? xz তলে। তাহলে বলো এই তলে কোন কোন অক্ষ আছে? x অক্ষ এবং z অক্ষ। তাহলে এই তলে যে দুটো অক্ষ আছে সেই দুটো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি ix প্লাস iz ইজ ইকুয়ালস টু এই তলের সাথে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। তার মানে বস্তু যদি xz তলে থাকে তাহলে হবে এইটা। এখন বস্তু যদি থাকে yz তলে, কোন তলে? yz তলে। বস্তু কোন তলে থাকবে? yz তলে, yz তলে। তাহলে বলো এই তলে কোন কোন অক্ষ আছে? y অক্ষ এবং z অক্ষ। তাহলে y অক্ষ এবং z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি ইজ ইকুয়ালস টু এই তলের সাথে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তার মানে iy plus iz is equals to ix. Simple as that. So বস্তু xy তলে থাকলে এটা, xz তলে থাকলে এইটা, যদি yz তলে থাকে তাহলে এইটা। ভাই কঠিন? কঠিন? একটু কঠিন? বলো বুঝছো নাকি বুঝছো না? বলো বলো বলো, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই?
ভাই 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 বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? বুঝছো লম্ব উপপাদ্য কোনো প্যারা আছে? ভাই লম্ব উপপাদ্য নিয়ে কারো কোনো প্যারা আছে? যে না ভাই সমান্তর লম্ব উপপাদ্য যাব একদম সিম্পল। দেখো এগুলো খুব সহজ সহজ জিনিস, এগুলো সহজভাবে বোঝার চেষ্টা করা লাগবে। এগুলো তো প্যাটার্নের কিছু নাই, একদম সিম্পল জিনিস, নরমাল ভাবে বোঝার চেষ্টা করো। আই হোপ এমনি বুঝতে পারবে। ঠিক আছে, বলো বুঝেছি? ওকে নাইস। বাকিরা 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 বুঝছি। কেউ কিছু না বললে কিন্তু আমি ধরে নিব যে তোমরা বুঝছো। ঠিক আছে, তোমরা যদি কিছু না বলো তাহলে আমার ধরে নিতে হবে যে তোমরা বুঝতে পারছো। ওকে বুঝছি ভাইয়া। ওকে নাইস। তো এটা ছিল আমাদের লম্ব অক্ষ উপপাদ্য। সেকেন্ডটা হলো বেশি ইম্পর্টেন্ট, সেটার নাম হলো সমান্তরাল অক্ষ উপপাদ্য। কি বললাম? সেকেন্ডটা হলো বেশি ইম্পর্টেন্ট, সেটার নামটা কি? সমান্তরাল অক্ষ উপপাদ্য। দুই নাম্বারটার নাম কি? সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য। ঠিক আছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য। আচ্ছা, সমান্তরাল অক্ষ উপপাদ্য। আচ্ছা এখন দেখো, একটু আগে একজন প্রশ্ন করছিল যে ভাইয়া যদি আবার যে অ্যাক্সিস অফ রোটেশন আছে সেটা যদি ওই কর্নারে না থাকে, তারপর ভর কেন্দ্রে না থাকে, তখন কি করবো? হ্যাঁ তৈরি তো পারে। ধরো কথা বলতো তোমরা বলছো এটা একটা গোলক, হ্যাঁ এটা কি একটা? এটা একটা নিরেট গোলক। এটা কি একটা নিরেট গোলক? নিরেট গোলক, হ্যাঁ এটা কি একটা নিরেট গোলক। তোমাকে যদি বলে নিরেট গোলকের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ওকে ঘোরানো হলে জড়তার ভ্রামক কত? যদি বলে নিরেট গোলকের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি ঘোরানো হয় জড়তার ভ্রামক কত, ভালো কত হবে? I is equals to 2/5 m r স্কয়ার। এইটা তো জানি ভাইয়া, কিন্তু ভাইয়া অক্ষ যদি এইটা হয়, যদি বলে এইটা তোমার ঘূর্ণন অক্ষ, কি বলছো? এইটা তোমার ঘূর্ণন অক্ষ, তখন কি করবো ভাইয়া? ভাইয়া তখন কি করবো? তখনকার জন্য কি আবার নতুন করে ফর্মুলা প্রমাণ করা লাগবে? না, এই কষ্টটাই তোমার কমাই দিবে সমান্তরাল অক্ষ উপপাদ্য। ঠিক আছে ভাই, দেখো অক্ষ কিন্তু হাজার হাজার হতে পারে। এইটা 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 যে কোনো কিছুই অক্ষ হতে পারে। তোমাকে ইচ্ছা মতো অক্ষ দিয়ে প্রশ্ন করতে পারে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, ওইটার সাপেক্ষে কত, এইটা সেটা বিভিন্ন কিছু। বাট আমরা পড়ছি কোনগুলা? খালি শুধুমাত্র ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক গুলো আমরা প্রমাণ করছি। কেন করছি এখন বুঝবা। ঠিক আছে, কারণ বাকি সবগুলাই তুমি সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাহায্যে বের করতে পারবা। জাস্ট ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা তোমার জানা থাকা লাগবে। জাস্ট ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা তোমার জানা থাকা লাগবে। তাহলেই সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাহায্যে যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করা সম্ভব। কি বলেন ভাইয়া, ম্যাজিক নাকি? না ম্যাজিক না, উপপাদ্য। ঠিক আছে, ম্যাজিক নাকি, উপপাদ্য। আচ্ছা, সমান্তরাল অক্ষ উপপাদ্য কি বলে? সমান্তরাল অক্ষ উপপাদ্য বলে তোমাকে যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলবে। ধরো যে এই অক্ষ, হ্যাঁ তোমাকে বলছে এই অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘুরাবা, এই গোলকটাকে ঘুরাবা, ঘুরায় কি বের করবা? জড়তার ভ্রামক বের করবা। ঠিক আছে, যে অক্ষের সাপেক্ষে তোমাকে জড়তার ভ্রামক বের করতে বলবে সেই অক্ষের সমান্তরাল একটা অক্ষ তোমার আঁকা লাগবে। নামই তো সমান্তরাল অক্ষ উপপাদ্য। ঠিক আছে, যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তোমার বের করতে বলবে সেই অক্ষের সমান্তরাল একটা অক্ষ তোমার আঁকা লাগবে। এখন সমান্তরাল তো হাজার হাজার অক্ষ আঁকা যায়। এখানে আঁকতে পারি, এখানে পারি, এখানে পারি, যে কোনো জায়গায় আঁকতে পারি। সেকেন্ড কন্ডিশনে বলে সেই সমান্তরাল অক্ষটা অবশ্যই ভর কেন্দ্রগামী হতে হবে। তার মানে এটা একটা হয় সম্ভব। তোমার কি করা লাগবে? যে অক্ষের সাপেক্ষে তোমার জড়তার ভ্রামক বের করতে বলবে সেই অক্ষের সমান্তরাল এবং ভর কেন্দ্রগামী একটা অক্ষ তোমার আঁকা লাগবে। তাহলে যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলবে সেই অক্ষের সমান্তরাল এবং ভর কেন্দ্রগামী একটা অক্ষ তোমার আঁকা লাগবে। ঠিক আছে, এখন দেখো ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তোমার আগে থেকে জানা থাকা লাগবে, যেটা তোমাকে এতক্ষণ শিখতে হয়েছে। বিভিন্ন বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ঠিক আছে, তো এটার নাম দিলাম আইজি। এর মান কত? 2/5 m²। ঠিক আছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য বলে এইটার সাপেক্ষে জড়তার ভ্রামক হবে এইটার সমান্তরাল এবং ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস অবজেক্টটার ভর ইনটু অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। সিম্পল। কি বলে? তোমার যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে বলছে সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? সেই অক্ষের সমান্তরাল এবং ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস অবজেক্টটার ভর ইনটু
অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। বুঝছো? এইটুকুই ভাই, আর কিছু এইটুকু। ওকে, এখন ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম, ধরো কথার কথা এই গোলকটা না একবার, ওকে, তোমাকে বললাম এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ বের করো। হ্যাঁ, এই অক্ষের সাপেক্ষে গোলকটাকে ঘোরাও, জড়তার ভ্রমণ বের করো। হ্যাঁ, অক্ষ কেমনে একবার নো, এইটার সমান্তরাল এবং ভর কেন্দ্রগামী দুইটাই স্যাটিসফাই করা লাগবে। তাহলে অক্ষ কি এরকম সোজা আঁকলে হবে না? না, কিরকম আঁকা লাগবে? এটা সমান্তরাল, মানে এই যে, এবং ভর কেন্দ্রগামী। ঠিক আছে, তাহলে জড়তার ভ্রমণ কত হবে এটার সাপেক্ষে? I is equals to এইটার সমান্তরাল এবং ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ প্লাস অবজেক্টটার ভর ইনটু অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। এই হলো সমান্তরাল অক্ষ উপাত্ত। ঠিক আছে, তোমাকে বলছে এই হলো একটা লাঠি, এতক্ষণ ধরে লাঠির ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ বের করছো। তোমাকে বলছে এইখানে, হ্যাঁ, এইটার সাপেক্ষে জড়তার ভ্রমণ কত? কি করবা? এটা তো আমরা প্রমাণ করে নেব। কেমনে করব? চলো, এটা সাপেক্ষে জড়তার ভ্রমণ যদি I হয়, তুমি কি করবে? এটা সমান্তরাল এবং ভর কেন্দ্রগামী একটা অক্ষ আঁকবা। ঠিক আছে, এই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ IG প্লাস বস্তুর ভর মানে লাঠির ভর ইনটু এই দুটার মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। IG কত বলো তো? লাঠির ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ কত? ml স্কয়ার বাই 12 প্লাস mx স্কয়ার। অবশ্যই x এর মান দেওয়া থাকবে, এই যে বের হয়ে যাচ্ছে। বুঝছো? এইভাবে যে কোনো অক্ষ দেওয়া থাক না কেন, তুমি শুধুমাত্র তার সমান্তরাল এবং ভর কেন্দ্রগামী অক্ষটা আঁকবা, তারপর ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ইজ ইকুয়ালস টু তার সমান্তরাল এবং ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুর ভর ইনটু অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। বুঝছো? এর জন্য তোমাকে এতক্ষণ ধরে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের ফর্মুলা শেখানো হচ্ছিল, কারণ এই সমান্তরাল অক্ষ উপাত্ত দিয়ে সেটা কাজে লাগবে এবং যে কোনোটা সমান্তরাল অক্ষ উপাত্ত দিয়ে সলভ করা সম্ভব। বুঝতে পারছো? এটা অনেক পাওয়ারফুল। ঠিক আছে, এটা মনে রাখা লাগবে। বুঝতে পারছো নাকি বুঝতে পারবে? বলো 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 বুঝতে পারিয়াছো নাকি বুঝতে পারো নাই? কোনটা ভাই? ভাই এটা দিয়ে সলভ করা যাবে মোটামুটি সবকিছু। ঠিক আছে, সমান্তরাল অক্ষ উপাত্ত দিয়ে, বাট হচ্ছে তোমার আইজির মানটা জানা থাকা লাগবে। এই আইজিটা জানা থাকা লাগবে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? কোনটা? যদি বুঝতে পারি খুবই ভালো, যদি বুঝতে না পারি জানাতে হবে। আচ্ছা, জঞ্জল ক্লিয়ার। ওকে, নাইস। ওরে জোস। ঠিক আছে, ওকে জি, ওকে নাইস। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আর একটা জিনিস শুধুমাত্র বাকি আছে জড়তার ভ্রামকের, সেইটার নাম হলো চক্রগতির ব্যাসার্ধ। কি নাম? চক্রগতির ব্যাসার্ধ। কি নাম ভাইয়া? চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ। কি নাম? চক্রগতির ব্যাসার্ধ। হ্যাঁ, চক্রগতির ব্যাসার্ধ কি জিনিস? চলো বুঝি। চক্রগতির ব্যাসার্ধ কি জিনিস? ঠিক আছে, একটা অবজেক্ট। একটা অবজেক্ট, কথা বলি, একটা অবজেক্ট। ওকে, আচ্ছা, ধরো তোমাকে বলছে এই অক্ষের সাপেক্ষে অবজেক্টটাকে ঘোরাও। কি বলছে? এই অক্ষের সাপেক্ষে এই অবজেক্টটাকে ঘোরাও। তুমি ঘুরাইলা এবং জড়তার ভ্রামক পাইলা I। কত পাইলা? ঠিক আছে, এইবার তোমার একটা কাজ করা লাগবে, তোমার একটা বিন্দু খুঁজে বের করা লাগবে। একটা বিন্দু খুঁজে বের করা লাগবে। কেমন বিন্দু? যে বিন্দুতে এই অবজেক্টের সমস্ত ভরকে আমরা কেন্দ্রীভূত করব। ভর কেন্দ্র না, ভর কেন্দ্র, ভর কেন্দ্র। আমরা একটা বিন্দু খুঁজে বের করব, যে বিন্দুতে এই অবজেক্টের সমস্ত ভরকে আমরা কি করব? কেন্দ্রীভূত করব। ঠিক আছে, পরে কি লাভ হয়? তারপর ওই বিন্দুটাকে আমরা এই অক্ষের সাপেক্ষে ঘোরাবো। ওই বিন্দুটাকে আমরা এই অক্ষের সাপেক্ষে ঘোরাবো। ঠিক আছে, ওকে। বিন্দু ঘুরে একটা জড়তার ভ্রামক পাবো। যদি সেই জড়তার ভ্রামক এই অবজেক্টের জড়তার ভ্রামকের সেম আসে বা সমান আসে, বুঝো? যদি সেই বিন্দু ঘুরাইলে সেই বিন্দুর জড়তার ভ্রামক এই বস্তুর জড়তার ভ্রামকের সমান আসে, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্বই হবে এই বস্তুর চক্রগতির ব্যাসার্ধ। আমরা একটা বিন্দু খুঁজে বের করব, যে বিন্দুতে এই বস্তুর সমস্ত ভরকে আমরা কেন্দ্রীভূত করবো। আবারও বলতেছি, ভর কেন্দ্রের সাথে মিলে হবে, এটা ভর কেন্দ্র। ঠিক আছে,
ওকে, আমরা একটা বিন্দু খুঁজে বের করব যে বিন্দুতে এই বস্তুর সমস্ত ভরকে আমরা কি করব, কেন্দ্রীভূত করব। এবার বস্তুর পরিবর্তে আমরা ওই বিন্দুটাকে ঘুরাবো। যদি বিন্দু ঘুরাইলে তার জড়তার ভ্রামক, ওই বিন্দুটার জড়তার ভ্রামক এই অবজেক্টের জড়তার ভ্রামকের সমান আসে, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্বই হবে এই অবজেক্টের চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, ধরো এই যে অবজেক্ট, হ্যাঁ, ওকে ঘুরাইলে কথার কথা ধরো জড়তার ভ্রামক আছে m r²/5। ধরো আমরা একটা পয়েন্ট খুঁজে বের করলাম, পয়েন্টটা এইখানে। এই পয়েন্টে আমরা কি করব, এই অবজেক্টের সমস্ত ভরকে কেন্দ্রীভূত করব। এবার জাস্ট এই পয়েন্টটাকে ঘোরাবো, এবং এই পয়েন্টটাকে ঘুরাইলে খেয়াল করবা এখান থেকে দূরত্ব যদি k হয়, এখান থেকে দূরত্ব যদি k হয়, একটা বিন্দুর জড়তার ভ্রামক কত হয় বলতো, mk²। কত হয় ভাই, mk² তো বিন্দু। ঘূর্ণন অক্ষ থেকে তো প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম, একটাই তো বিন্দু, প্রত্যেকটা বিন্দু আবার করতে গেছে। ঠিক আছে, তাহলে কি ফান্ডামেন্টাল ফর্মুলাতে সলভ করা যাবে না, mr²। সো দূরত্ব আমরা ধরে নিলাম k, তাহলে ফর্মুলা কি হবে, mk²। তাহলে বিন্দুর জড়তার ভ্রামক কত, mk²। যদি এই mk² এর মান এটার সমান হয়, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে এই বিন্দুর যে দূরত্ব, এটাকে আমরা কি বলবো, এই বস্তুটার চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, আরেকটা বস্তুর সমস্ত ভরকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করা হবে। এবার বস্তুর পরিবর্তে এই বিন্দুটাকে ঘোরানো হবে। যদি বস্তুর জড়তার ভ্রামক, মানে বস্তু ঘুরাইলে যে জড়তার ভ্রামক পাওয়া যেত, বিন্দু ঘুরাইলেও সেম জড়তার ভ্রামকই পাওয়া যায়, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে এই বিন্দুর যে দূরত্ব, সেটাই হলো এই অবজেক্টের চক্রগতির ব্যাসার্ধ। এটাই হবে আমাদের চক্রগতির ব্যাসার্ধ। বুঝতে পারছি হ্যাঁ? যদি কনসেপ্ট এইটুকুই, যদি কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে আমি কিছু অ্যাপ্লিকেশন দেখাবো এটার। যদি এই কনসেপ্ট ক্লিয়ার হয়, চক্রগতির ব্যাসার্ধের কনসেপ্ট কি ক্লিয়ার? ভর তো ভরই, কনস্ট্যান্ট রাশি, কৌণিক হলে কি চেঞ্জ হয়? হ্যাঁ, চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ তো হচ্ছে, জড়তার ভ্রামক চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, জড়তার ভ্রামক এক একটা অবজেক্টের জন্য এক এক রকম হচ্ছে। ঠিক আছে, এক একটা অবজেক্টের জন্য এক এক রকম। শোনো, জড়তার ভ্রামক দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, একটা হলো ভরের উপর, আর একটা হলো ঘূর্ণন অক্ষের উপর। ঠিক আছে, ভর কনস্ট্যান্ট, হ্যাঁ, বাট কৌণিক ভর দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট, একটা হলো ভর আর একটা হলো ঘূর্ণন অক্ষ। যদি তুমি ভর এবং ঘূর্ণন অক্ষ চেঞ্জ রাখো, তাহলে চেঞ্জ হবে, কনস্ট্যান্ট থাকবে। ওকে, চলো, ক্লিয়ার? ওকে, বাকিদের কি অবস্থা? বাকিদের কি ক্লিয়ার? পাকিস্তান, হ্যাঁ, বাইরে বাইরে, চলো চলো চলো, ক্লিয়ার নাকি ক্লিয়ার না ভাই বল, তাহলে আমি কিছু অ্যাপ্লিকেশন দেখাই, কিছু অ্যাপ্লিকেশন দেখাই ভাই। আজো বলো না ভাই, কিছু কও, কিছু কও, তোমরা কিছু কও, কেউ কিছু কও না কেন, কিছু কও ভাই, কেউ কিছু কয় না। আচ্ছা, তাহলে আমি ধরে নিই তোমাদের ক্লিয়ার। ওকে, আচ্ছা, এবার তার মানে অবজেক্ট যদি এরকম হয়, ধরে নেবো তোমার বলছে এই হলো অক্ষ, তুমি একটা পয়েন্ট ফাইন্ড আউট করলে এই হলো সেই পয়েন্ট। হ্যাঁ, তার মানে এই বস্তুর পরিবর্তে যদি এই পয়েন্টটাই সমস্ত ভরকে কেন্দ্রীভূত করে ঘোরানো হয়, তাহলে জড়তার ভ্রামক সেম আসে। ঠিক আছে, তাহলে এই যে ঘূর্ণন অক্ষ থেকে পয়েন্টের যে দূরত্ব, সেটাকে আমরা কি বলবো, চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, এখন প্রশ্ন হলো ভাইয়া, যে কোনো কিছুর চক্রগতির ব্যাসার্ধ কেমনে বের করবো? যে কোনো কিছুর চক্রগতির ব্যাসার্ধ কেমনে বের করবো? যে কোনো কিছুর চক্রগতির ব্যাসার্ধ কেমনে বের করবো? উত্তর হলো, যে কোনো কিছুর জড়তার ভ্রামক ইজ ইকুয়ালস টু mk² লিখবা, তারপর খালি k এর মানটা বের করবা, তাহলে এই দুটো স্টেপ ফলো করলে জড়তার ভ্রামক বের হয়ে যাবে। কিছু যে কোনো কিছুর জড়তার ভ্রামক ইজ ইকুয়ালস টু লিখবা mk², তারপর খালি k এর মানটা বের করবা, তাহলেই জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ বের হয়ে যাবে। আর কিছু না। কেন এরকম ভাইয়া? দেখো দেখো, ধরো এই বলো, নিরেট বলো, বলো জড়তার ভ্রামক কত? 2/5 mr², 2/5 mr²। আমি তোমাকে প্রশ্ন করবো চক্রগতির ব্যাসার্ধ কত? ভাইয়া ধরো তুমি ওর সমস্ত ভরকে এই জায়গায় কেন্দ্রীভূত করছো, এখানে পুরো এমগেজ ভরটাকে নিয়ে আসছো, এবং এই দূরত্ব ধরো k। এবার এই গোলকটাকে না ঘুরে এই বিন্দুটাকে ঘুরাইছো, এবং দেখলা জড়তার ভ্রামক সেম আসে। বলো এই বিন্দুর জড়তার ভ্রামক কত হবে ভাইয়া? ভাইয়া ভাইয়া mk²। এটা কার সমান আসবে? ওর জড়তার ভ্রামকের সমান আসবে। তাহলেই তো এই বিন্দুর দূরত্ব ঘূর্ণন অক্ষ থেকে কাউন্ট করে সেটাকে চক্রগতির ব্যাসার্ধ বলতে পারবো, তাই না? যদি বস্তুর জড়তার ভ্রামক এবং বিন্দুর জড়তার ভ্রামক সেম আসে, তাহলেই তো ঘূর্ণন অক্ষ থেকে বিন্দুর দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলতে পারবো, আদারওয়াইজ তো বলতে পারবো না। ঠিক আছে, তার মানে আমার বিন্দুর জড়তার ভ্রামক হলো mk², এটা কার সমান লেখা লাগবে? বস্তুর জড়তার ভ্রামকের সমান। ঠিক আছে, mr²। তাহলে k এর মান কত আসে? √2/5 আর এই যে চক্রগতির ব্যাসার্ধ বের হয়ে গেছে। বুঝছো? তোমাকে বলছে একটা লাঠি আছে, হ্যাঁ,
কি বলছে একটা লাঠি আছে ওর ভরকে মানে লক্ষ্যের সাপেক্ষে ঘোরানো হচ্ছে ওকে ওর চক্রগতির ব্যাসার্ধ কত কি লিখবা ওর জড়তার ভ্রামক ইজ ইকুয়ালস টু m k স্কয়ার বলো ওর জড়তার ভ্রামক কত বলো তো ভরকে মানে লক্ষ্যের সাপেক্ষে m স্কয়ার বাই 12 m k স্কয়ার m কাটো তাহলে k মান আসবে m ডিভাইডেড বাই √12 শেষ এই ওর চক্রগতির ব্যাসার্ধ তার মানে যে কোনো কিছু চক্রগতির ব্যাসার্ধ যদি তোমাকে বের করতে বলে সিম্পলি তুমি তার জড়তার ভ্রামক ইজ ইকুয়ালস টু m k স্কয়ার লিখবা তারপর সেখান থেকে খালি k এর মানটা ফাইন্ড আউট করবা তোমার চক্রগতির ব্যাসার্ধ বের হয়ে যাবে বুঝছো চক্রগতির ব্যাসার্ধ যে কারণটা বের করতে বললে বের করতে পারবা নাকি পারবা না বলো বলো ভাইয়া যদি কোনো বস্তুর আইচি না থাকে তাহলে সমান্তরাল উপপাদ্য কেমনে ইউজ করব আকার যদি এলোমেলো হয় ভাইয়া তোমাদের কি বলে রেগুলার ইরেগুলার শেপ তোমাদের আসবে না পরীক্ষায় প্যারানিও না তোমাদের সবকিছু রেগুলার শেপ থেকে আসবে ইরেগুলার শেপের জড়তার ভ্রামক আমরাও বের করতে শিখিনি আমি শিখিনি অন্তত ঠিক আছে আমি যা শিখছি সব রেগুলার শেপের এবং কোন জায়গায় কখনো ইরেগুলার শেপ আসে না ওকে আর আইজি গুলা তোমার যদি বইয়ের চার্টের মধ্যে না থাকে তাহলে যে নিয়মে বের করতে শিখেছি ইন্টিগ্রেশন অফ ডিএম আর স্কয়ার বা ডিএম এক্স স্কয়ার সেটা দিয়ে করা লাগবে ঠিক আছে নরমালি বইয়ের চার্ট থেকে আইজি পেয়ে যাবে ওকে ও বুঝছি ক্লিয়ার বুঝলাম আচ্ছা ওকে নাইস বাকি সবার ক্লিয়ার বাকি সবার কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না আমাকে একটু জানাও যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ফাইনালি আমাদের জড়তার ভ্রামক শেষ পারবো তাহলে হইছে আজকের মতো ক্লাসও সমাপ্ত আমাদের জড়তার ভ্রামক করা শেষ নেক্সট ক্লাসে হোপফুলি আমরা কি বলে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অথবা টর্ক যে কোনো একটা যাবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকের মতো এখানেই পোলাপান টাটা বাই বাই